মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ, এটা আমেরিকাকে ইন দ্য লং রানে বড় ধরনের পর্যায়ে এনে দিবে। যুদ্ধে জয়ী হবার মানে তো এই নয় যে ইরানকে সে ধ্বংস করে দিল। ইরানকে যদি আমেরিকা ধ্বংস করেও দেয়, কিন্তু আমেরিকা যদি যেই উদ্দেশ্য নিয়ে ইরানে এসেছিল সেটা যদি পরিপূর্ণ না করতে পারে, তবে সে ইরানকে এই সফলতম একটি যুদ্ধ অভিযান হিসেবে সে উল্লেখ করতে পারবে না। এবার আসুন আমরা দেখি যে আমেরিকা কিভাবে ইরানে পরাজিত হচ্ছে, এই মধ্যপ্রাচ্য সংকটে কিভাবে আমেরিকা পরাজিত হচ্ছে সেটা একটু দেখি। গত 20 মার্চ ইরান থেকে 4000 কিলোমিটার দূরে একটি দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম হচ্ছে দিয়েগো গার্সিয়া দ্বীপ। এই দ্বীপটির অবস্থান ভারত মহাসাগরে। এখানে আমেরিকার সবচেয়ে কৌশলগত নৌঘাঁটি অবস্থিত, যেখানে ইরান একটি বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছে। যদিও আমেরিকা বলছে যে এখানে সে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি সে প্রতিহত করতে সক্ষম হয়েছে, বাট এটা ইরানের প্রতি মানুষের যেই বড় ধরনের একটি দুশ্চিন্তা বা চিন্তা, সেটার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এতদিন মানুষ মনে করত ইরানের কাছে হয়তোবা 2500 কিংবা 2000 কিংবা 2500 কিলোমিটার লেন্থের মিসাইল রয়েছে, যা দিয়ে সে শুধুমাত্র মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু সে যখন এই ইরান থেকে 4000 কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ চালালো, তখন এটি মার্কিন যেই সামরিক কর্মকর্তা আছে তাদের মনে বড় ধরনের দুশ্চিন্তা সৃষ্টি করেছে। প্রথম পয়েন্ট কি? নো কন্ট্রোল ওভার দ্য স্ট্রেইট অফ হরমুজ, অর্থাৎ আমেরিকা হরমুজ প্রণালীর উপরে কোনো ধরনের নিয়ন্ত্রণ করতে পারতেছে না। গত 21 মার্চ ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিল যে তোমরা যদি নেক্সট 48 আওয়ার্সের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দাও, তবে আমরা তোমাদের যে ইলেকট্রিক বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো আছে সেখানে আমরা আক্রমণ করব। এই হুমকিতে যথারীতি কিন্তু ইরানের ভয় পাওয়ার কথা, কিন্তু ইরান ভয় না পেয়ে পাল্টা আক্রমণ করলো। কথা দিয়ে আক্রমণ করলো যে আমেরিকা যদি ইরানে এই ধরনের আক্রমণ করে, তবে ইরান এই মধ্যপ্রাচ্যে অবস্থিত যে সমস্ত মার্কিন ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতেও সেখানের ইলেকট্রিক বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি শোধনাগার যেই কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে আক্রমণ করবে। এটা রীতিমতো আমেরিকার জন্য একটি নৈতিক পরাজয়, এবং যেই কথা সেই কাজ। ন্যাটো অ্যালাইড ভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলোকে লাস্ট কিছুদিন যাবৎ আমেরিকা অনেকভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করতেছে যে তোমরা তো ন্যাটোভুক্ত দেশ, তোমরা আসো আমাদেরকে সহায়তা করো, আমরা সবাই মিলে হরমুজ প্রণালী বন্ধ করি, এই হরমুজ প্রণালীটা খুলে দেই, ইরান থেকে নিয়ন্ত্রণটা নিয়ে যাই। কিন্তু ন্যাটোভুক্ত দেশগুলো বলে যে না, আমরা সেখানে যাব না। কারণ ন্যাটোভুক্ত দেশগুলো বা ইউরোপিয়ান দেশগুলো কোনোভাবেই চাচ্ছে না ইরানের বৈরিতার সম্মুখীন হতে, যাতে করে ওই ন্যাটোভুক্ত দেশগুলোতেও তেলের সংকট দেখা যায়। এজন্য যদিও ডোনাল্ড ট্রাম্প ন্যাটোভুক্ত দেশের যে নেতা আছে, রাষ্ট্রপ্রধান আছে, তাদেরকে কাপুরুষ বলে আখ্যায়িত করেছে। সুতরাং এ থেকে বোঝা যায় যে এই পুরো যুদ্ধটাতে আমেরিকা এখন একা একা লড়াই করতেছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সৌদি আরবকে এবং ইউএই কিংবা ইউনাইটেড আরব আমিরাতকে চাপ সৃষ্টি করা। আমেরিকা সৌদি আরব এবং ইউএই কিংবা ইউনাইটেড আরব আমিরাতকে চাপ সৃষ্টি করলো যে তোমরা ইরানের উপরে সম্মিলিত আক্রমণ করো। কিন্তু এই দুইটা দেশে, এই সৌদি আরব এবং ইউএই, এই দুইটা দেশে যে প্রতিরক্ষা ব্যবস্থা তার ম্যাক্সিমাম কিন্তু আমেরিকা থেকে ক্রয় করা। যখন ইরান এই সৌদি আরব এবং ইউএইতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করলো, তখন সেই আক্রমণই কিন্তু আমেরিকান যে ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট সে ঠেকাতে ব্যর্থ হয়েছে। তাই সৌদি আরব এবং ইউএই মনে করলো
যে না, আমেরিকার সাথে আর থাকা যাবে না, আমাদের উচিত এখন রাশিয়া কিংবা চীনের প্রতি ঝোঁকা, যাতে করে আমরা আমেরিকার এই অবন্ধুসুলভ আচরণ কিংবা এই ধরনের যে দুর্বল উইপনাইজেশন সিস্টেম এ থেকে বের হইতে পারি। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ফল অফ এয়ার ডিফেন্স সিস্টেম। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে এয়ার ডিফেন্স সিস্টেম, আমেরিকান সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম যেমন প্যাট্রিয়ট, থার্ড, অ্যারো 3, তারপর ইসরায়েলের আছে আয়রন ডোম, এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ইরানের আক্রমণগুলো কতটুকু টলারেট করতে পারতেছে, কতটুকু থামাতে পারতেছে? উত্তর হচ্ছে মোস্টলি জিরো। এর কারণ কি, ইরান কখনোই যখন 100টি ড্রোন সে নিক্ষেপ করলো আমেরিকান ঘাঁটিগুলোতে কিংবা ইসরায়েলে, সেও জানে যে তার 100টি ড্রোন সেখানে গিয়ে আক্রমণ করতে পারবে না, সফলভাবে সে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে না। কিন্তু তা জেনেও সে কেন শত শত ড্রোন এবং মিসাইল কেন মারতেছে? এর কারণটা হচ্ছে, যদি এয়ার ডিফেন্স সিস্টেমটাকে ব্রেক করা যায় তবে আমেরিকা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিতে থাকবে, যেটা আমি গতকালকে ভিডিওতে বলেছি যে একটা শাহেদ কিংবা যেই অন্যান্য যে ড্রোন আছে, সেই ড্রোন এক একটা ড্রোন তৈরি করতে সর্বোচ্চ $35,000 থেকে $50,000 মতো প্রয়োজন। কিন্তু এই ড্রোনগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য যে মিসাইল সিস্টেম আছে, যে রাডার সিস্টেম আছে, সেগুলোর মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়ে যাচ্ছে, যেটা আমেরিকাকে অর্থনৈতিকভাবে প্রচন্ড চাপে রাখছে। এবং এই দিক দিয়ে বলা যায় আমেরিকা এই যুদ্ধ সর্বোচ্চ আর 15 দিন কিংবা 2 সপ্তাহের বেশি কন্ট্রোল করতে পারবে না, এবং সে একতরফাভাবে হেরে যাবে। তৃতীয়টা আসুন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ইলেকট্রনিক ওয়ারফেয়ারটা কি? আমেরিকা তার এই যে ব্লু ফোর্স ট্র্যাকার আছে, এইটা দিয়ে সে শত্রুর যেই ড্রোন বা মিসাইল সেটাকে শনাক্ত করে। কিন্তু ইরান সে এমন একটি প্রযুক্তিগত সিস্টেম আবিষ্কার করেছে যার দ্বারা সে এই ব্লু ফোর্স ট্র্যাকারকে হ্যাক করতে পারে। এবং এই ব্লু ফোর্স ট্র্যাকারকে হ্যাক করার কারণে আমেরিকান যে F-35 যুদ্ধ বিমান আছে কিংবা F-15 যুদ্ধ বিমান আছে, সেগুলো আমেরিকান সৈন্যরাই ধরতে পারতেছে না। ফলে এই F-35 কিংবা 15 এই যুদ্ধ বিমানগুলোকে আমেরিকা মনে করতেছে, আমেরিকান সৈন্যরা মনে করতেছে এগুলো শত্রুর। সেটা মনে করে সে তাদের নিজেদের এই যে এয়ারক্রাফট গুলো আছে সেগুলোকে ধ্বংস করতেছে। এটা আমেরিকার জন্য সবচেয়ে বড় টেকনোলজিক্যাল কলাপস, সবচেয়ে বড় প্রযুক্তিগত ধ্বংস। এখানে তারা বড় ধরনের পরাজিত হচ্ছে। তারপরে আসুন পেট্রো ডলার সিস্টেম। বর্তমান বিশ্ব যখন দেখলো যে শুধুমাত্র যেই ডলার ভিত্তিক রাজনীতি, ডলার ভিত্তিক বিশ্ব অর্থনীতি, সেখানে আমেরিকা প্রত্যেকটি দেশেই তার সামরিক সক্ষমতা প্রদর্শন করতেছে এবং প্রত্যেকটি দেশে রেজিম চেঞ্জ করার মতো সব ধরনের ন্যাক্কারজনক কাজগুলো করতেছে। একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, যেটা ভেনেজুয়েলাতে হয়েছে। আবার ইরানকে সে আক্রমণ করতেছে, যা একটি স্বাধীন দেশ। এই সমস্ত কাজকর্মগুলো দেখার পরে পুরো বিশ্ব চিন্তা করলো যে না, আমাদের আর ডলারের উপর ডিপেন্ড করা যাবে না। এবং ইরান বলল যে আমরা কোনো দেশে আর ডলারের বিনিময়ে পণ্য কিংবা ফুয়েল বিক্রি করব না। কিভাবে বিক্রি করবে? প্রথমত হয়তো এখানে স্বর্ণ মুদ্রা লাগবে, নয়তোবা চাইনিজ ইউয়ান লাগবে, মানে চীনের মুদ্রা লাগবে, নয়তোবা রাশিয়ার মুদ্রা লাগবে, যেটা রুবল। এই তিনটা জিনিস ছাড়া সে তেল বিক্রি করবে না। তাই এখন বিশ্ব ব্যবস্থা দেখলো যে না, ডলারের উপরে আর নির্ভর করা যাবে না। এবং আমরা একটা বিষয় সব সময় ভুল বুঝে আসতেছি, আমরা ভাবতাম যে বিশ্ব ব্যবস্থা সম্ভবত অস্ত্রের উপরে চলে, অর্থাৎ একটি দেশ কতটা শক্তিশালী সেটা হয়তো বা তার অস্ত্র দিয়ে বোঝা যায়, বাট এটা ভুল। বিশ্ব ব্যবস্থা, বর্তমান বিশ্বের আধিপত্যবাদ, এটা নির্ভর করে আছে শুধুমাত্র ডলার সিস্টেমের উপরে, অর্থাৎ ডলারের উপরে। যেহেতু ইরান ঘোষণা করেছে তারা আর কোথাও ডলারে তেল বিক্রি করবে না, তাই বলা যায় যে ডলারের ভ্যালু 20 থেকে 30% কমে যাবে। এবং চতুর্থ যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইন্টারনাল সিভিল ওয়ার, অর্থাৎ আমেরিকার অভ্যন্তরে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ। সেটা কেমন? সেটা হচ্ছে
যখন হরমুজ প্রণালী ক্লোজ হয়ে গেল তখন বিশ্ববাজারে অয়েলের প্রাইস বেড়ে গেল। এখন পার ব্যারেল অয়েলের দাম 105 থেকে 113 ইউএস ডলারের ভিতরে ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ তেলের দাম যখন বিশ্ববাজারে বেড়ে গেল তখন আমেরিকান মার্কেটেই তার তেল কিনতে গতকালকে হিসাবে 20% বেশি খরচ হচ্ছে। এবং আমেরিকানরা মনে করে এই যুদ্ধটা ইরাক কিংবা লিবিয়ার মতো একটি অনৈতিক যুদ্ধ, যে যুদ্ধে আমেরিকার সাধারণ মানুষের কোনো ধরনের সম্মতি নাই। তাই তারা চাচ্ছে যে এই যুদ্ধটা থেকে আমেরিকা যত দ্রুত সম্ভব বের হয়ে আসুক। কারণ কি, এই যুদ্ধের যেই ফাইন্যান্সিং বা অর্থায়ন, সেটা আমেরিকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে দেয়া হচ্ছে। অথচ এই যুদ্ধটা যদি না হতো তাহলে সেই টাকা দিয়ে আমেরিকার নিজস্ব জনগণের কল্যাণ সাধন করা যাইতো, লিভিং স্ট্যান্ডার্ড আরো ডেভেলপ করা যাইতো। কিন্তু সেটা না করে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের একটি এই অনির্দিষ্টকালীন ইনডিফিনিট একটি ওয়ারে জড়িয়ে গেল, যার জন্য আমেরিকান বড় বড় যেই শহরগুলো রয়েছে সেই শহরে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে প্রায়ই বিভিন্ন ধরনের প্রোটেস্ট হয়। এবং এটা দীর্ঘকালীন একটি আমেরিকাকে বড় ধরনের একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। কারণ আমেরিকাতে প্রায় প্রত্যেকের কাছে অস্ত্র আছে এবং যদি কখনো আমেরিকাতে সিভিল ওয়ার হয় সেটা বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনি বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যে কিংবা সারা বিশ্বে আমেরিকার রাজত্ব কমে আসতেছে এবং ইরানের সাথে আমেরিকার পরাজয় একদম সন্নিকটে।